জলকামানের মুখে দাঁড়িয়ে আজকের প্রজন্ম বুক চিতিয়ে জলের প্রবল প্রেসারকে রুখে দিচ্ছে। জীবনের বাস্তবতার চাপের কাছে যেন জলের এই চাপ বড়ই তুচ্ছ। আসলে একটা বয়স থাকে স্বপ্ন দেখার, একটা বয়স থাকে নিজের পায়ে দাঁড়ানোর, আর সেই বয়সেই কারো হাতে থাকার কথা ছিল সরকারি চাকরির জয়েনিং লেটার, চোখে ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। অথচ আজ সেই তরুণ তরুণীরাই নিজেদের অধিকার আর ভবিষ্যতের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠি আর জলকামানের মুখোমুখি হচ্ছে। ঝাড়খণ্ডের এই ছবি শুধু একটা আন্দোলনের ছবি নয়, এটা হাজার হাজার বেকার তরুণের জমে থাকা হতাশা, ক্ষোভ আর অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। আর সে কারণেই একাধিক প্রশ্ন উঠছে, কেন ঝাড়খণ্ডের তরুণ প্রজন্ম পড়াশোনা ছেড়ে বিধানসভা ঘেরাও করতে বাধ্য হলো? কেন ঝাড়খণ্ড সরকার পরীক্ষা বাতিল করার পরেও শান্ত হচ্ছে না ছাত্র সমাজ? নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে কেন বারবার প্রশ্ন উঠছে? এর দায় কার? হাজার হাজার পরীক্ষার্থীর সময় পরিশ্রম কি সব মূল্যহীন? তাদের ভবিষ্যতের দায় কে নেবে? একটি নিয়োগ পরীক্ষা কি শুধুই একটি পরীক্ষা, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ? চাকরির জন্য ঝাড়খণ্ডের আন্দোলন কি শুধুই একটি রাজনৈতিক ইস্যু, নাকি একটি সিস্টেমের প্রতি তরুণদের প্রতিবাদ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই। যে বয়সে হাতে থাকার কথা ছিল সরকারি চাকরির জয়েনিং লেটার, আজ সেই বয়সে ঝাড়খণ্ডের হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সপ্তাহের প্রথম দিনেই যেন রণক্ষেত্র। চারিদিকে জলকামান, কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ। কেন রাজ্য সরকার পরীক্ষা বাতিল করার পরেও শান্ত হচ্ছে না ছাত্র সমাজ? আসলে এর শুরুটা হয়েছিল গত 5ই জুলাই। সেদিন ঝাড়খণ্ড সিভিল সার্ভিস অর্থাৎ 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বের হয়, কিন্তু রেজাল্ট আসতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। অভিযোগ ওঠে ওএমআর শিটে ব্যাপক কারচুপি আর দুর্নীতির। এর ঠিক 20 দিন পর অর্থাৎ 25শে জুলাই রাস্তায় নেমে আসে হাজার হাজার পড়ুয়া। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম হয়ে ওঠে আন্দোলনের মূল কেন্দ্র। এরপর 29শে জুলাই থেকে শুরু হয় লাগাতার অবস্থান, বিক্ষোভ আর সত্যাগ্রহ। এরপরেও ঝাড়খণ্ড সরকার ছাত্রদের কথায় কান না দেওয়ায় আন্দোলন আরও কঠিন রূপ নেয়। 2রা আগস্ট ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে স্টেডিয়ামের মঞ্চেই আমরণ অনশনে বসে যান। দিন কাটতে থাকে, কিন্তু সরকারের কোনো হেলদোল ছিল না। অবশেষে 5ই আগস্ট আন্দোলনের 12তম দিনে ছাত্ররা আর সহ্য করতে না পেরে সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছিল যে 10ই আগস্ট তেরঙ্গা যাত্রা করে ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও করা হবে। এরপর গত 6ই আগস্ট ঝাড়খণ্ড বিধানসভার বাদল অধিবেশন শুরু হতেই বাইরে উত্তেজনা একেবারে চরমে পৌঁছায়। এর মধ্যে অনশনের জেরে অনশনকারী ছাত্রদের শরীর মারাত্মকভাবে ভেঙে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঝাড়খণ্ড সরকারের মন্ত্রীদের নিয়ে গঠিত হয় একটি বিশেষ কমিটি। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে দফায় দফায় 3 বার বৈঠকে বসে তারা, কিন্তু সিবিআই তদন্তের দাবিতে ছাত্ররা অনড় থাকায় সরকারের সেই 3 দফা বৈঠকই পুরোপুরি ভেস্তে যায়। অবশেষে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে 9ই আগস্ট রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার তড়িঘড়ি করে 14তম ওই জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা সম্পূর্ণ বাতিল ঘোষণা করে। চাপের মুখে পড়ে কমিশনের 3 সদস্য ইস্তফাও দিয়ে দেন, কিন্তু ছাত্ররা তাতেও পিছু হটেনি। তাদের সাফ কথা, শুধু পরীক্ষা বাতিল নয়, জেএসএসসি, সিজিএল সহ পুরো দুর্নীতি চক্রের সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। এরপর সেই 10ই আগস্ট বিধানসভা ঘেরাও অভিযানে সামিল হয় হাজার হাজার ছাত্রছাত্রী। আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখানোর সময় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি এবং বিজেপি রাজ্য সভাপতি আদিত্য সাহু সহ বেশ কয়েকজন বড় নেতাকে পুলিশ আটকও করে। সমস্ত পুলিশি বাধা ও নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে জেপিএসসি এবং জেএসএসসি রিফর্মস মঞ্চ এবং জেএলকেএম এর ব্যানারে হাজার হাজার ছাত্রছাত্রী জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম এবং পুরনো বিধানসভা এলাকা থেকে নতুন বিধানসভা ভবনের দিকে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা শুরু করে।
এদিকে টানা 9 দিন আমরণ অনশন করার ফলে প্রায় 10.5 কেজি ওজন হারানো এবং শারীরিকভাবে চরম অসুস্থ ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করে এসে স্ট্রেচারে শুয়েই ওই মিছিলে যোগ দেন। তিনি চিৎকার করে বলেন, আমি অনশনে আছি, তাও এসেছি, কোনো ব্যারিকেড আমাদের থামাতে পারবে না। আর এতে ছাত্রদের জোশ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। বিধানসভা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের কাছে পুলিশ প্রথম ভারী ব্যারিকেড দিয়ে ছাত্রদের আটকানোর চেষ্টা করে, কিন্তু উত্তাল জনসমুদ্র সেই প্রথম সারির ব্যারিকেড ভেঙে এবং ওপর দিয়ে লাফিয়ে পার হয়ে এগিয়ে যায় সামনে। ছাত্ররা যখন একেবারে বিধানসভার খুব কাছাকাছি দ্বিতীয় সারির মূল ব্যারিকেডের কাছে পৌঁছয়, তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তীব্র গতিতে জল কামান আর টিয়ার গ্যাস চালানো শুরু করে। জল কামানেও ছাত্ররা পিছু না হটে ওই বিধানসভা চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও আধা সামরিক বাহিনীর লাঠি চার্জ শুরু করে। পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রাঁচির রাজপথ পুরো একেবারে রণক্ষেত্রের পরিণত হয়। স্বাভাবিকভাবেই বহু ছাত্র এবং পুলিশকর্মী এই ঘটনা আহত হয়েছেন। তবে এত কিছুর পরেও ছাত্ররা নিজেদের দাবিতে অনড় থেকেছেন এবং যতক্ষণ না ওই জেএসএসসি সিজিএল পরীক্ষার দুর্নীতির সিবিআই তদন্তের লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা মাঠ ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। আর রাঁচির রাজপথে যখন ছাত্রদের ওপর পুলিশের জলকামান আর লাঠিচার্জ চলছে, ঠিক তখনই রাঁচির সিআইডি দপ্তর থেকে আসে এই আন্দোলনের সবচেয়ে বড় খবর। সোমবারই গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বা জেপিএসসির প্রাক্তন চেয়ারপারসন এবং সে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এল খিয়াংতে। ছাত্রদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে গত 22শে জুলাই এল খিয়াংতে জেপিএসসির চেয়ারপারসন পদ থেকে তড়িঘড়ি ইস্তফা দিয়েছিলেন। আর লাখ লাখ টাকার ঘুষ নিয়ে একটি কালো তালিকাভুক্ত সংস্থাকে পরীক্ষার দায়িত্ব দেবার অভিযোগে 10ই আগস্ট তাকে হাতকড়া পড়ালো সিআইডি। কিন্তু খিয়াংতে তো কেবলমাত্র ওই হিমশৈলের চূড়া মাত্র। এই দুর্নীতি চক্রের জাল আরও কতটা গভীরে। কারণ দেখুন, আমরা সবাই জানি যে একটা নিয়োগ পরীক্ষা আদতে শুধুমাত্র একটি পরীক্ষা নয়, এটি হাজার হাজার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের বাঁচা মরার লড়াই। আমাদের সমাজে একটি সরকারি চাকরি মানে কেবল একজন প্রার্থীর কর্মসংস্থান নয়, এটি একটা পুরো পরিবারের অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি। অনেক সময় দেখা যায় গ্রামের একজন কৃষক বা স্বল্প আয়ের বাবা মা তাদের শেষ সম্বল জমি বন্ধক রেখে বা ঋণ নিয়ে সন্তানকে পড়াশুনো করান। সেই সন্তানের চাকরি পাওয়ার উপরই নির্ভর করে পুরো পরিবারের ঋণ মুক্তি, ভাই বোনের পড়াশুনো এবং বাবা মায়ের চিকিৎসা ও ভবিষ্যৎ। আর নিয়োগ পরীক্ষার পেছনে থাকে বছরের পর বছর ধরে চলা কঠোর সাধনা। ফলে যখন কোনো নিয়োগ পরীক্ষায় দুর্নীতি বা প্রশ্ন ফাঁস হয়, তখন কেবলমাত্র একটি পরীক্ষা বাতিল হয় না, বরং লাখো লাখো যোগ্য প্রার্থীর মেধা এবং সততার উপর একেবারে কুঠারাঘাত করা হয়। টাকা দিয়ে অযোগ্য ব্যক্তিরা যখন চাকরি পেয়ে যায়, তখন সৎ এবং পরিশ্রমী ছাত্রছাত্রীদের সিস্টেমের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটা কি অস্বাভাবিক? ঝাড়খণ্ডের জেপিএসসি বা জেএসএসসি হোক কিংবা দেশের অন্যান্য পরীক্ষা, তরুণদের এই গণ আন্দোলন কি শুধুই একটি রাজনৈতিক ইস্যু, নাকি এটি দেশের কর্মসংস্থান ব্যবস্থার গভীর সংকটের একটা প্রতিফলন? দেখুন, তদন্তের শুরুতে এই সিআইডি কিন্তু বুঝতে পেরেছিল এটা কোনো ছোটোখাটো জালিয়াতি নয়, পুরো একটা প্যারালাল সিন্ডিকেট কাজ করছে। শিক্ষার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে 12 থেকে 15 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। জমি বন্ধক রেখে কিংবা 6 কোটি টাকারও বেশি পোস্ট ডেটেড চেক নিয়ে বিক্রি করা হচ্ছিল সরকারি চাকরি। এই চক্রের হদিশ মিলতেই সিআইডি হানা দেয় এবং গ্রেপ্তার করে এই দুর্নীতির মূল মাথা অভয় তিওয়ারিকে। তার দেওয়া বয়ানের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় লখনৌয়ের কালো তালিকাভুক্ত সংস্থা টিডিপিএল এর ডিরেক্টর রামবীর সিংকে। এরপর তদন্ত যতই এগোতে থাকে, ততই গ্রেপ্তারির সংখ্যাও বাড়তে থাকে। গ্রেপ্তার করা হয় জেপিএসসির ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন শ্বেতা কুমারী গুপ্তা, খিয়াংতের নিজের কম্পিউটার অপারেটর ধর্মেন্দ্র কুমার এবং উমাকান্ত ওরাও ও রক্ষক সিংয়ের মতন এমন কিছু ছাত্রকে, যারা নিজেরা পাশ করার পর টাকার লোভে এই সিন্ডিকেটের এজেন্ট সেজে বসেছিল। ঝাড়খণ্ডের এই মেগা স্ক্যামে গ্রেপ্তারের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত 20তে দাঁড়িয়েছে। তবে এই গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে বলেই সূত্রের খবর।
যেমন পরীক্ষা পরিচালনকারী সংস্থা ওই TDPL এর ডিরেক্টর রামবীর সিং এবং মার্কেটিং ম্যানেজার ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের জেরা করে জানা গেছে যে কমিশনের ভেতরে থাকা আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এই ব্ল্যাক লিস্টেড সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের কাটমানি খেয়েছিলেন। সিআইডি খুব শীঘ্রই তাদেরও চিহ্নিত করতে চলেছে। অন্যদিকে মাস্টার মাইন্ড অভয় তিওয়ারির ল্যাপটপ এবং মোবাইল থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার একাধিক দালালের নম্বর এবং পরীক্ষার্থীদের তালিকাও পাওয়া গেছে, যারা 12 থেকে 15 লাখ টাকার বিনিময়ে ওয়েমার শিট ফাঁকা রেখে পাশ করার চুক্তি করেছিল। সেই তালিকায় থাকা আরও বহু দালাল এবং ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করার জন্য সিআইডি বিভিন্ন জেলায় রীতিমতো রেড শুরু করেছে। কিন্তু দেখুন, আমরা সবাই জানি একটা রাজ্য ওই সিভিল সার্ভিস পরীক্ষার দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন কোনো একজন আমলা বা একটা ব্ল্যাকলিস্টেড সংস্থার ডিরেক্টর একা বসে করতে পারে না। এর পেছনে থাকে একটা বিশাল নেটওয়ার্ক, একটা অবৈধ সিন্ডিকেট। তাই প্রশ্নটা উঠছেই যে আসল রাজনৈতিক গডফাদারদের মুখোশ কি আদৌ খুলবে, নাকি চুনোপুটি আর ওই আমলাদের ধরেই পর্দার পেছনে আসল রাঘব বোয়ালদের আড়াল করা হবে? তাছাড়া সমগ্র দেশ তথা একাধিক রাজ্যে বারবার কেন এই একই প্রশ্ন ফাঁস দুর্নীতির খবর আসছে? এর শেষ কোথায়? প্রশ্ন উঠছে এটাও। অনেকেই মনে করছেন এটি ভারতের বর্তমান পরীক্ষা ব্যবস্থা এক গভীর এবং পরিকাঠামোগত ব্যাধি। কারণ দেখুন, আজকাল অধিকাংশ বড় সরকারি পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে থার্ড পার্টি বা বেসরকারি সংস্থাকে। ঝাড়খণ্ডের জেপিএসসির ক্ষেত্রেও যেমন একটি ব্ল্যাকলিস্টেড সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তেমনি বহু সংস্থার টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করার একটা সুসংগঠিত সিন্ডিকেট কাজ করে। তাছাড়া অনলাইনের যুগ হলেও কম্পিউটার ল্যাব হ্যাক করা, স্ক্রিন শেয়ারিং সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে পরীক্ষা দেওয়া এবং ব্লুটুথ ডিভাইস ও মেমোরি কার্ডের সাহায্যে পরীক্ষার হল থেকেই প্রশ্ন বাইরে পাঠানো তো এখন একেবারে জলভাত হয়ে গেছে। আর একটি সরকারি চাকরির জন্য গ্রামীণ ও মধ্যবিত্ত পরিবারগুলো একেবারে ঘটি বাটি বিক্রি করতেও পিছপা হয় না। এই মরিয়া ভাবকে কাজে লাগাতেই ওই রাজনৈতিক গডফাদার, আমলা এবং দালালরা প্রতিটি পদের জন্য 15 থেকে 20 লাখ টাকার একটা সিন্ডিকেট গড়ে তুলছে। আর এই সব কিছুর কারণেই ছাত্রদের সামনে নত হতে হচ্ছে কেন্দ্রকেও রাজ্যকেও। কারণ আর যাই হোক, তরুণদের এই দাবি যে কতটা যুক্তিযুক্ত সেটা আজ সকলেই কিন্তু বুঝতে পারছেন। আর সেই কারণেই এই ছাত্র সমাজকে দমানো আজ এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। আর ভারতের পরীক্ষা ব্যবস্থার সংকট কতটা ভয়াবহ তা বিগত কয়েক বছরের কয়েকটি মেগা স্ক্যাম দেখলেই কিন্তু পরিষ্কার। প্রথমেই আসি নিট ইউজি প্রসঙ্গে। 2024 সালের এই পরীক্ষায় প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। প্রশ্ন ফাঁস এবং গ্রেস মার্কস নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। সুপ্রিম কোর্ট অবশ্য পরবর্তীতে জানায় হাজারিবাগ এবং পাটনায় প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণিত হলেও দেশ জুড়ে এর পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন থেকে গেছে যে একটি সর্বভারতীয় পরীক্ষায় এমন ঘটনা ঘটার সুযোগ তৈরি হলো কিভাবে? এরপর ইউজিসি নেট, প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা হওয়ার পরেই পরীক্ষার ইন্টিগ্রিটি নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। কেন্দ্র পরীক্ষা বাতিল, তদন্ত যায় সিবিআই এর হাতে। ভাবুন একবার, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিলেন, তারপর তাদের জানানো হলো পুরো পরীক্ষাটাই বাতিল। তারপর যেমন এই উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা, প্রায় 48 লক্ষ আবেদনকারী। প্রশ্ন ফাঁসের অভিযোগের পর বাতিল হয়ে গেল পরীক্ষা। এরপর বিপুল সংখ্যক তরুণের প্রস্তুতি, সময়, টাকা, পরিশ্রম সবই জলে। আর পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ দুর্নীতি সে তো আপনারা সবই জানেন। ওএমআরে কারচুপি, মেধা তালিকায় অনিয়ম, অযোগ্য প্রার্থীদের নিয়োগের অভিযোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে গোটা নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। এছাড়াও দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম দুর্নীতি হিসেবে চিহ্নিত মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির বিষয়টিও আপনাদের অনেকের জানা। এই সব ক্ষেত্রেই একটি দুর্নীতি যা শুধুই একটি পরীক্ষা বা একটি নিয়োগকে নয়, গোটা ব্যবস্থার স্বচ্ছতাকেই কিন্তু একেবারে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর ভুগতে হচ্ছে কাদের? পরীক্ষার্থীদের। একটি পরীক্ষা বাতিল হলে একজন ছাত্রের হারানো 1 বছর কি শুধুই একটা সংখ্যা? বয়স সীমা পেরিয়ে গেলে সেই সুযোগ কি ফিরিয়ে দেওয়া যায়?
একজন দরিদ্র পরিবারের ছাত্র যে টাকা খরচা করে বা খরচ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল সেই টাকা কি ফেরত আসে? আর সবচেয়ে বড় কথা হলো, একজন তরুণ যদি বারবার পরীক্ষা দেয়, বারবার পরীক্ষা বাতিল হতে দেখে, বারবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে দেখে, তাহলে এক সময় তার মেধার ওপর নয়, গোটা ব্যবস্থার ওপর, গোটা সিস্টেমের ওপর কি আস্থা হারিয়ে যাবে না? কারণ পরীক্ষা শুধু প্রশ্ন আর উত্তরপত্রের বিষয় নয়, পরীক্ষা মানে বিশ্বাস। সেই বিশ্বাসটাই যদি ভেঙে যায়, তাহলে শুধু কি একটা এই প্রজন্মের তাদের ভবিষ্যতের ওপর আস্থা হারিয়ে যাচ্ছে না? আর তাই প্রশ্ন এটাও যে ভারতের পরীক্ষা ব্যবস্থা কবে এমন হবে যেখানে একজন সাধারণ ছাত্র অন্তত একটু বিশ্বাস রাখতে পারবে তার মেধা, তার পরিশ্রম এবং তার ভবিষ্যৎ কারো দুর্নীতির কাছে বিক্রি হবে না? কারণ যে বয়সে তরুণদের হাতে থাকার কথা নিয়োগপত্র, সেই বয়সে যদি তাদের হাতে উঠে আসে ওই প্রতিবাদী পোস্টার, তাহলে বুঝতে হবে সমস্যাটা শুধু পরীক্ষার নয়, সমস্যাটা গোটা সিস্টেমের। কারণ একটা দেশের ভবিষ্যৎ যদি তার পরীক্ষার হলে তৈরি হয়, তাহলে সেই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আপোষ করার অধিকার কারণ নেই। আর যতদিন না সেই আস্থা ফিরছে, ততদিন প্রশ্নপত্রের সঙ্গে শুধু প্রশ্ন ফাঁসই হবে না, ফাঁস হতে থাকবে রাষ্ট্রের প্রতি, নিজের রাজ্যের প্রতি তরুণ প্রজন্মের বিশ্বাসটাও। এখন সেই বিশ্বাস কিভাবে ফেরাতে পারে সরকার, রাজ্য কিংবা কেন্দ্র, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।